আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 2 দশক পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। ফেরার পথে গাজীপুরে সমাবেশ। গণভোটে হ্যাঁয়ের পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ। দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বললেন জামায়াত আমির। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। বাংলাদেশ হেরে যাবে। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। অবিরাম গণসংযোগে প্রার্থীরা ভোটারদের মন জয়ে যাচ্ছেন দোরগোড়ায়। গণভোটের প্রচার চালাতে পারবেন না মাঠ কর্মকর্তারা, সিদ্ধান্ত ইসির। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ। ট্রাইব্যুনাল 2 রায় যে কোনো দিন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অ্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুন গ্রেফতার। সীতাকুণ্ড পুলিশের কাছে হস্তান্তর। লাইসেন্স পেতে হলে থাকতে হবে 60 ঘন্টা গাড়ি চালানোর প্রশিক্ষণ, জানালেন উপদেষ্টা। আমলাতন্ত্রের বদলে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে জনসভাস্থলে লোকে লোকারণ্য। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা এবং 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে। 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এই জন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। আর যশোরের জনসভা শেষে কলারোয়ার পথসভায় অংশ নেন জামায়াত আমির। এই পথসভা শেষে সাতক্ষীরার জনসভায় যোগ দেন তিনি। এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হ্যাঁ চিহ্নে ইনশাআল্লাহ। রাজধানীতে জমজমাট ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক মিরপুর 10-এ প্রচারণা চালান। বলেন, আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তিনি। সাধারণ মানুষ রাজনীতিবিদদের যাতে বিশ্বাস করে সেই পথ প্রশস্তের আশ্বস্ত করেন তিনি। জুরাইন এলাকায় পথসভা করেন ঢাকা 4 বিএনপি প্রার্থী তানফির আহমেদ রবিন। তিনি অঙ্গীকার করেন, ঢাকা 4 আসনে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো মাদক ঢুকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। ওই এলাকার অলিগলিতে রাস্তার বেহাল দশা, যানজট, জলাবদ্ধতা, খাল বেদখল, অবৈধ দোকানপাট, পানির সংকট এবং গ্যাস সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। এটি উল্লেখ করে তিনি বলেছেন, সকল সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সরকারি সকল সংস্থার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করবেন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র আসামি পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার যুক্তিতর্ক হয় এই মামলাটির। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ 30 জন আসামি, তবে গ্রেফতার আছেন 6 জন। প্রসিকিউশন বলছে 25 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আর আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাবো। তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের, তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে
আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলেই 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মিজানকে। পরদিন বায়েজিদ বোস্তামির বগুড়া নিবাসী এলাকা থেকে গ্রেফতার করা হয় মিজানের সহযোগী মোহাম্মদ মামুনকে এবং গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র্যাব 7-এর সদস্যদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এই হামলায় র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন, গুরুতর আহত হন 3 র্যাব সদস্য। এই ঘটনার 2 দিন পর 21 জানুয়ারি 29 জনের নাম উল্লেখ, 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে র্যাব। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোনো গাড়ি চালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে, এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। সকালে রাজধানীর তেজগাঁ বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়ি চালকদের শব্দ দূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে বলেছেন, ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না, যারা এই পরীক্ষা উত্তীর্ণ হবে তারা এই লাইসেন্স পাবে। আমলাতন্ত্র সবাইকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এটি জগদ্দল পাথরের মতো মানুষের বুকের উপর চেপে আছে। অন্তর্বর্তী সরকার কয়েকদিনের মধ্যে চলে যাবে, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। তাই সমাধানের জন্য জনস্বার্থ শব্দটি আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে বলেও জানান ফাজল কবির। একই অনুষ্ঠানে উপদেষ্টা রেজওয়ানা হাসান শব্দ দূষণ বিষয়ে সচেতন থাকতে গাড়ি চালকদের অনুরোধ জানান, মানুষের কষ্ট হয় এমন কাজ না করারও আহ্বান জানান। একটা বাসও পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। দাঁড়ান সংসদ ভবনের সামনে, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দাঁড়ান মিরপুর রোড থেকে শ্যামলী পর্যন্ত প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারা মেইনটেনেন্সে যাবে, সেখানে বিআরটি এর একটা বড় দায়িত্ব আছে এটা পালন করার। যে সড়কের যে এই যে নীতিমালাটা, এই নীতিমালাটা কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাকবোর্ডে বসে, পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন, সবকিছুকে আমি বলে দিচ্ছি এটা করতে হবে, এটা করতে হবে, এখনো হচ্ছে না। কারণ তারা এটা পরিবর্তন চান না, কারণ তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা, পে স্কেল, এগুলো বাড়াতে হবে, তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে, কিন্তু সাধারণ মানুষ যে গোল্লায় যাক এটা নিয়ে তাদের কোনো কথা ব্যথা নেই। তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী ব্যান্ডে অন্য অপারেটররা তরঙ্গ না পেলেও গ্রামীণ ফোনকে দেয়া হচ্ছে। অভিযোগ আছে, নির্বাচনের আগে জিপিকে এই সুবিধা দিতে নিয়ম ভঙ্গ করা হচ্ছে। অন্য অপারেটরদের সাথে আলোচনা না করে তরঙ্গ নিলাম নীতিমালায় নজিরবিহীন ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে নিলাম ছাড়াই ভিত্তি মূল্যে কেবল গ্রামীণ ফোনের জন্য বরাদ্দ হচ্ছে 700 ব্যান্ডে 15 মেগাহার্টজ। সম্প্রতি 700 ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য নিলামের প্রস্তুতি নেয় বিটিআরসি। এই ব্যান্ডে তরঙ্গের জন্য শুরুতে আবেদন জানালেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয় রবি, বাংলালিংক ও টেলিটপ। অপারেটরগুলো 700 ব্যান্ডের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় আরও 2টি ব্যান্ডের তরঙ্গ নিলামের দাবি জানায় বিটিআরসিকে।